যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলো একটা শিক্ষা নিবে কিনা, এই যে আমাদের অভ্যুত্থানের ইতিহাস, 24-এর অভ্যুত্থানের ইতিহাস, আপনার কাছ থেকে অবশ্য শুরুতে একটু জানতেই চাই যে নির্বাচনটা যদি হয় সেটি কি সংস্কার পরবর্তী নির্বাচনটা হবে নাকি সংস্কারের আগেই আসলে নির্বাচনটা হয়ে যেতে হবে, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতভেদ আমরা দেখছি, পরস্পর বিরুদ্ধে কথা বলছে এবং এক টেবিলে বসে বিশেষজ্ঞরা বলছেন যে এক টেবিলে বসে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে পৌঁছানোটা অতীতেও হয় নাই, ভবিষ্যতে হবে এরকমের আশঙ্কাও নেই। সেই জায়গা থেকে আসলে এই সংস্কারের ভবিষ্যৎ কি? ধন্যবাদ আপনাকে। সংস্কার যে প্রসেসে শুরু হয়েছে তাতে আমি কখনোই বলি নাই যে সংস্কারে ঐক্যমত্য হবে এবং সংস্কার হবে, মানে কারণ হবে না, না, হবেই না। অন্তর্বর্তীকালীন সরকার তারা প্রত্যেকটা ইস্যুতে পথই ধরতে পারে না, শুরুটা কোথা থেকে করতে হবে। কোনো ইস্যুতে তাদের সঠিক রাস্তাই তারা বেছে বের করতে পারে নাই। সংস্কারে যেটা করা উচিত ছিল যে যেহেতু তাদের প্রথম বিবেচনা করা হচ্ছে যে তারা সংস্কার করার ম্যান্ডেটই নাই, এটা আগে প্রথমে বিবেচনা নেওয়া উচিত ছিল, কারণ তারা রাষ্ট্রপতির কাছে, মানে গণঅভ্যুত্থানের যে সময় আমি বলছি যে রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য, সেই সংবিধানে হাত দিচ্ছে কি করে, তাহলে তার ওত ভঙ্গ হয়েছে। আপনি যদি ওইভাবে দেখেন তাহলে তো তাদের উপদেষ্টা গৃহী নাই, সংস্কারে যেদিন হাত দিছে তা তো অতি ভঙ্গ করে ফেলছে। দুই হলো যেটা বললেন অভ্যুত্থানে, অভ্যুত্থান ছিল প্রথমে কোটা সংস্কার, চাকরির ব্যাপার, দাবিটা ছিল প্রথমে কোটা সংস্কার। কোন জায়গায় সংস্কারের দাবি ছাত্ররা করেছে? শুরুতে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা সংস্কার না, শুরুতে না, শেষেও কোথাও আসছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। প্রথমে 1 দফা ছিল, পরে 8 দফা আসছে, না 6 দফা, তারপরে 1 দফা। 1 দফা কোথাও সংস্কার শব্দ ছিল? লাস্টে ছিল ফ্যাসিবাদ বিলোপ। 1 দফা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, 9 দফায় যেটা, হ্যাঁ, এটা ওটা ছিল। ওটা হলো বামপন্থীদের কিছু আছে না, আমি কিন্তু নাম বললাম না, ওই শব্দ তারা নিছে ওখান থেকে, তারা এটা চালু করছে। যাই হোক, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি আসলে দরকার না, আবশ্যক না, বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে অবস্থায় না দরকার? আমি লিখেছি, বড় পত্রিকায় অনেক বড় লিখেছি, এটাও ঠিক, কিন্তু যে প্রসেসে গেছে এটা কিন্তু প্রসেস না। কারণ ইউনূস সরকার বুঝতেই পারে নাই কোন ইস্যুটার সমাধান করতে কোন পথ অবলম্বন করতে হবে। যেমন ধরেন যে আজকে বিপ্লবী সরকার হলে সবটা প্রজ্ঞাপন জারি করে করতে পারত, যখন সংবিধানে ফরমাল এই সংবিধানকে মেনে ওত নিয়েছে, তখন এই সংবিধানের পার্ট সংস্কার করতে পারে হয়তো, তাও এরা পারে না। নেক্সট সংবিধান ইলেক্টেড পার্লামেন্ট কিন্তু অনুমোদন না করলে বাদ। হোসেন মোহাম্মদ এরশাদের সময় সংস্কার প্রস্তাব ছিল, একটাও ভাষা নেই। শাহাবুদ্দিনের সময় সংস্কার প্রস্তাব ছিল, একটাও ভাষা নেই, 20-22টা ছিল। 1/11-এর সময় তো আওয়ামী লীগ বিএনপি সংস্কার নামে তছনছ হয়ে গেছে, 121-22টা সংস্কার প্রস্তাব ছিল, সব ট্র্যাশ পেপার, একটাও ভাষা নেই। সুতরাং আপনি প্রথম 15টাও কি এরকমেরই থাকবে বলে মনে হয়? কারণ হচ্ছে যে শোনেন, আমার পাবনার ভাষা বলে, আমার কথা আমি কব তো খালি হুনায় লব। তাদের ম্যান্ডেটই নেই সংস্কার করার, তারা সংস্কার নিজে নিজে করতেছে, নিজে নিজে কমিটি। এখানে কোনো রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে, রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে, তারা কেন এটা স্বীকার করবে? ধরেন আপনাকে উদাহরণ দেই, জামাত চায় আনুপাতিক নির্বাচন, বিএনপি চায় ওয়েস্টমিনস্টার সিস্টেম। এখন ধরেন এই জায়গায় ঐক্য হলো না, এখন তো তারা একটা ব্রেক ইভেনে আসার চেষ্টা করে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর মাধ্যমে মিশ্র আনুপাতিক নির্বাচনের বিষয়টি যুক্ত করে। তাহলে ধরেন 2 জায়গায় স্টিক করলো, 2 জায়গায় 2 পার্টি স্টিক করলো, কি করবেন? হবে না, হবে না, হবে না। এখন প্রফেসর ইউনূস বলছে যতটুকু সংস্কার হয় ততটুকুই করে ইলেকশনে যাব। এবং 4 তারিখে নিউজ পত্রিকার আপনার ওনার সাক্ষাৎকার ছাপা হয়েছে, তাতে তো উনি সরলভাবে সাবলীলভাবে অনেকগুলো কথা বলেছে, তাতে মনে হয়েছে এই কাজটা ওনার না, উনি এখন ছেড়ে দে মাকায় দেবাসি,
ওইটার অর্থ দ্বারা এইটাই যে উনি পারছে না, উনি স্বীকার করেছেন না, উনি আমি বলছেন যে পারছি আসলে না। আমরা তো এখানকার মানুষ না, যতটুকু চেষ্টা করছি তো উনি সাধ্যমতো আসছে কেন? চেষ্টা করছি। উনি আসছে কেন? এটা তো জাতি ওই গণঅভ্যুত্থান নিয়ে এসেছে। গণভোটের ছাত্ররা তাকে নিয়ে আসছে, ছাত্ররা নিয়ে আসছে। উনি যে কথাটা আমার মনে হয় উনি ওই কথা বলেন নাই। ছাত্ররা এনেছে, পার্সু করছে, উনি রাজি হয়ে গেছে, তা না। উনি তো আজকে জেলে থাকার কথা ছিল, এটা মাথায় রাখবেন না। বিগত তাকে সরকার ডাকছে, যদি থাকে। হ্যাঁ, উনি তার ব্যাংকের 600 কোটি টাকা মাফ করে নিছে, ওনার জেল মাফ হয়ে গেছে, কেস উঠে গেছে, এটার বেনিফিট উনি না, সবচাইতে বেনিফিশিয়ারি উনি। এই উনি তো ওই ইন্টারভিউতে এটাও বলেছেন যে এটা আসলে যেহেতু ভিত্তি নেই এই মামলাগুলোর, এগুলো এমনিতেও ঠিক ভিত্তি তো ওনার নাই। আমার কথা হলো ভিত্তি উনি তো বলবেই। এই যে বিএনপির সব নেতা লাইন ধরে বেড়ে যেতেছে না, এক নেতা আমি তো জানি পুরা চাঁদাবাজ, তার অর্থনীতিটাই চাঁদাবাজ, সে বেড়ে আইনের শাসন এখন প্রমাণ হয়েছে। হ্যাঁ, আমার তার বউ, মানে আসলে আমি আর কিছু- আমার বউ বসা যে দেখে 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 একটা চাঁদাবাজ মুক্তি পাওয়া গেছে, কয় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, বুঝছেন? তার মানে দোষীরাও শাস্তি পাচ্ছে, মুক্তি পাচ্ছে এখন। পিচ্ছি হারান, পিচ্ছি হেলাল, এগুলো মুক্তি পাইলো কেমন? প্রথমেই মুক্তি পাইছে কেমন? বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সাবের হোসেন নজরদারি করছে। সোরেন বলেন পৃথিবীতে, উনি তো লয়ার কাম ব্যারিস্টার কাম আর্মি অফিসার, পৃথিবীর কোনো বিচার বিভাগে আছে নাকি এক হিয়ারিংয়ে 6টা খুনের মামলাতে একটা লোক খালাস হয়ে যায়? আছে পৃথিবীতে? আমাদের দেশে হয়েছে। তো আপনার বিচারের স্বাধীনতা কেমনে দেওয়া হয়? নিশ্চয়ই পার্সু করা হয়েছে, নিশ্চয়ই কোনো জায়গার থেকে পার্সু করা হয়েছে। সাবের হোসেন বললাম তো উদাহরণ, 6টা খুনের মামলা এক হিয়ারিংয়ে, এক কোর্টে, শেষ। এক সময় শেষ। বলেন এটা কি হবে? পিচ্ছি হান্নান, অমক হান্নান, টমক পিচ্ছি হালাল সব মুক্ত হয়ে গেছে, তারা এখন মাস্তানি করে বেড়াইতেছে। সারা দেশ আইন শৃঙ্খলার অবনতি, আর্মি ড্রেস পরে ডাকাতি হয়। নির্বাচনটা কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার? না, সেটা ভিন্ন ইস্যু। ধরেন এখন যে পরিস্থিতি, হয়তো অবাধ সুষ্ঠু হইতে পারে, ভোট দেওয়ার ক্ষেত্রে হইতে পারে। এটার বিস্তারিত হ্যাঁ, জানবো। কারণ একটা ধরেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা পরিষ্কার না, হয়তো আসবে না, ধরেন না হইলে যা আছে হয়তো হবে, নির্বাচন হবে। টাগ অফ ওয়ার যেটা পলিটিক্সের এখন চলতেছে, এটা হয়তো আরো একটু বেশি হবে।